রাতের বেলা একটা কম বয়সী মেয়ে ফাঁকা রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছে। হাতে সে এক বোনের হাত ধরেছিল আর এক বোনকে কোলে নিয়েছিল। মেয়েটি কান্না করতে করতে দৌড়াচ্ছিল। হঠাৎ করে একটা গাড়ি সামনে এসে গেল। গাড়ির ড্রাইভার গাড়ি দিয়ে মেয়েটিকে। আমি হঠাৎ করে চিৎকার করে উঠলাম। আজকে আবার এই স্বপ্নটা দেখলাম, যেটা আমি প্রায়ই দেখি। শরীর আমার ঘামে ভিজে যাচ্ছিল। আমি কোনো রকমে নিজেকে সামলালাম আর উঠে রান্নাঘরে জল খেতে গেলাম। আমার নাম মৌ। আমরা ৫ ভাই বোন, আর আমাদের এক ভাইও ছিল। আমি আমার বোনদের মধ্যে তৃতীয়। আমার বাবা বেঁচে নেই, কিন্তু মা আমাদেরকে খুব যত্নে মানুষ করেছেন। যখনই আমার স্বপ্ন আসতো, আমি খুব ভয় পেয়ে যেতাম আর এই স্বপ্ন থেকে তাড়াতাড়ি জেগে ওঠার চেষ্টা করতে থাকতাম। আমাদের ভাই অন্য শহরে পড়াশুনো শেষ করে এখন চাকরি করে, আর সেখান থেকে আমাদের জন্য টাকা পাঠায়। আর বাবাও আমাদের জন্য অনেক কিছু রেখে গেছিলেন। আমাদের বাড়ি ছিল, গাড়ি ছিল, আর কিছু দোকান ভাড়া দেওয়া ছিল, যেখান থেকে প্রতি মাসে টাকা আসতে থাকতো। আমার মা আমাদেরকে খুব আদরে মানুষ করেছেন, কিন্তু আমরা এটা জানতাম না যে আমাদের মায়ের মাথায় আমাদের ভবিষ্যৎ নিয়ে কি চলছে। আমার বাবা এই দুনিয়াতে নেই, তারপর আমার মা ভয় পায়নি। তিনি একা হাতে এতগুলো ছেলে মেয়েকে মানুষ করেছেন, মেয়েদের পড়াশুনো করিয়েছেন, আর ছেলেকে চাকরিও পাইয়ে দিয়েছেন। এসব কথা শুনতে তো খুবই সহজ মনে হয়, কিন্তু একা মেয়ের পক্ষে করা খুবই কঠিন। একদিন শহর থেকে ভাইয়ের ফোন এলে মা খুশি মনে ফোন তুললেন, কিন্তু কথা বলতে বলতে তিনি যেন টেনশনে পড়ে গেলেন। আমি যখন জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কি হয়েছে মা, তখন মা বলতে লাগলেন, তোদের ভাই শহরে কোনো মেয়েকে পছন্দ করে নিয়েছে। আমি খুব অবাক হলাম, কিন্তু সাথে খুশিও হয়েছিলাম। এরপরে মা বললেন, আমি সেখানে গিয়ে মেয়ে আর মেয়ের বাড়ির লোকেদের সঙ্গে দেখা করে আসি। আমি বললাম, এটা তো খুব ভালো কথা, আমরা সবাই যাব। মা কিছু একটা চিন্তা ভাবনা করে বললেন, না জানি মেয়ে কিরকম হবে, তাই আমি একাই যাব, তোদের মধ্যে কেউই আমার সাথে যাবে না। আমি বললাম, কেন? আমরাও মেয়েকে দেখতে চাই। কিন্তু মা বলতে লাগলেন যে আমি কোনো বরযাত্রী নিয়ে যাচ্ছি না, শুধু মেয়ে দেখতে যাচ্ছি, তাই এতজনকে সাথে নিয়ে যেতে চাই না। তোরা সবাই বাড়িতে থাকবি আর বাড়ি দেখাশোনা করবি। মা যখনই কোনো আত্মীয়র বাড়িতে যেত বা কারো বিয়েতে যেত, তখন মা আমাদের সমস্ত বোনকে কখনোই একসাথে নিয়ে যেত না। সে বলতো যে তোরা সবাই যদি সাথে রওনা দিস, তাহলে যাদের বাড়িতে যাব তারা তো দেখে ভয় পেয়ে যাবে। তারা ভাববে যে রাবণের বংশ এসে পড়েছে। তাই মা কখনো কখনো এক বোনকে বা কখনো কখনো দুজনকে নিয়ে যেত। দুজনের থেকে বেশি সে কখনোই সাথে নিয়ে যায়নি। যাই হোক, মন ভেঙে গেলেও আমি মাকে বললাম, ঠিক আছে যাও, কিন্তু মেয়ে পছন্দ না করে ফিরে এসো না, কারণ ভাই বলেছে যে বিয়েও নিজের পছন্দের মেয়েকেই করবে। ভাই সিদ্ধান্ত নিয়ে বসে আছে, তোমাকে শুধু দেখার জন্য ডাকছে। তোমার যেমনই লাগুক না কেন, তুমি এটা বলবে যে মেয়ে খুব ভালো, কেননা সে আমাদের ভাইয়ের ভালোবাসা আর খুশি। আমার মা চিন্তায় পড়ে গেল, কেননা সেও জানতো যে ঘটনাটা এরকমই। মা শহরে চলে গেল, আর আমি এই কথাটা বাকি বোনদের বলে দিলাম। এই খবর শুনে ওরা সবাই খুব খুশি। বিয়েতে কে কিভাবে আনন্দ করবে সেসব নিয়ে আলোচনায় বসে গেল। এক বোন বলল, আমাদের বাড়িতে এটাই প্রথম বিয়ে, খুব মজা হবে, তাই আমি এরকম কাপড় পরব। কিন্তু একটা জিনিস খুব অদ্ভুত ছিল, যে না তো মা একবারের জন্য আমাদের ফোন করেছে, আর না তো আমাদের ফোন উঠিয়েছে। যদিও আমি তাকে যাওয়ার সময় বলেইছিলাম যে আমাদের সাথে তো নিয়ে যাবে না, কিন্তু মেয়ের ছবি কমপক্ষে পাঠিয়ে দিও। কিন্তু মা তো সেখানে গিয়ে পুরো গায়েব হয়ে গেছে। আরো অবাক করার ব্যাপার এটাই যে ভাইও ফোন উঠাচ্ছিল না। না জানি তারা দুজনে কি করছিল। ২ দিন পরেই মায়ের ফিরে আসার কথা ছিল, কিন্তু আজকে ১ সপ্তাহ হয়ে গেছে। তাই আমরা সবাই খুব টেনশনে পড়ে গেলাম। আমরা কোথায় যাব, কোন চুলোয় গিয়ে মাথা ঠুকবো, কিছুই বুঝতে পারছিলাম না। কেননা আমরা জানতামই তো না যে তারা কোথায় আছে। না তো আমাদের কাছে কোনো অ্যাড্রেস ছিল, আর না তো কখনো সাথে নিয়ে গিয়েছিল। শুধু জানতাম ওই শহরে আছে। একদিন রবিবারের দিন ছিল। আমরা সবাই বাড়িতে ডাইনিং হলে বসেছিলাম। হঠাৎই মা ঘরের মধ্যে ঢুকলো। তাকে দেখে আমরা হতবাক হয়ে গেলাম। হতবাক হওয়ার সবচেয়ে বড় কারণ হলো মা নিজের সাথে কাউকে নিয়ে এসেছে। মায়ের সাথে ভাই আর একটা মেয়েও ছিল, যে নিজের মুখ ঢেকে রেখেছিল। আর এমনভাবে ঢেকে রেখেছিল যে তার চোখও ঠিকভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু সে কোনো যুবতী মেয়ে এটা বোঝা যাচ্ছিল। আমরা কোনো প্রশ্ন করতাম,
তার আগেই মা তাকে ভাইয়ের ঘরে পাঠিয়ে দিল, আর ভাইয়ের কানে কানে কিছু বলে তারা দুজনেই চলে গেল। এরপরে মা নর্মাল ভাবে ফিরে এসে বলতে লাগলো যে এত দূর থেকে এসেছি, এক গ্লাস জল তো এনে দে। আমাদের ছোট বোন জল আনতে গেল। মা, এসব কি? এই মেয়েটা কে? কোনো অতিথি নাকি আত্মীয়? আমি এই কথাটা মাকে জিজ্ঞেস করলাম, কেননা মায়ের তাকে আমাদের সঙ্গে পরিচয় না করিয়েই ভাইয়ের ঘরে পাঠানোর কিছুটা অদ্ভুত ছিল। এরপর আমি আরো বললাম, মা, এসব কি চলছে? আর তুমি কোথায় ছিলে? ফোনও বন্ধ করে রেখেছিলে। আমরা তো খুব টেনশনে পড়ে গেছিলাম। মা চুপ থাকলেও তাকে খুব টেনশন মনে হচ্ছিল। এরপরে সে বলল, আমার মাথা খারাপ করিস না। যখন থেকে এসেছি তোরা সবাই কোনো ঝামেলার মতো আমার মাথায় চড়ে বসেছিস। আমরা সবাই হতবাক থেকে গেলাম। কিন্তু তারপরে মাকে বললাম, আমরা তো শুধু জিজ্ঞেসই করছি, কারণ আমাদের খুব চিন্তা হচ্ছিল। মা বলল, তোরা আমার চিন্তা না করে নিজেদের চিন্তা কর। আর যদি জানতে চাস ওই মেয়েটাকে, তাহলে শোন, সে তোদের ভাইয়ের বউ। কিন্তু খবরদার, যদি কেউ ওই ঘরের দিকে যাস বা ওর সঙ্গে কথা বলার চেষ্টা করিস, তাহলে আমার থেকে খারাপ আর কেউই হবে না। এই কথাটা মনে রাখিস। মা এই কথাটা এত রাগী আর জোর গলায় বলল, কিন্তু যদি এই মেয়েটা সত্যি আমাদের ভাইয়ের বউ হয়, তাহলে মায়ের আওয়াজও সে শুনতে পেয়েছে। এরপরে মা উঠে নিজের ঘরে চলে গেল, আর আমরা সবাই একে অপরের মুখ দেখতে থেকে গেলাম। কত কি ভেবেছিলাম যে ভাইয়ের বিয়ে হবে, আনন্দ করব, আর এদিকে মা মেয়ে দেখতে গিয়ে বউ সাথে করে নিয়ে এসেছে। আর এখন আমাদেরকে পুরো কথাও বলছেও না। আমরা তো ড্রেস বানাতে চাইতাম, চুড়ি কিনতে চাইতাম। একটাই তো ভাই ছিল আমাদের, তার বিয়েতে আনন্দ ফুর্তি করা তো আমাদের অধিকার। কিন্তু আমাদের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আমাদের মা আমাদের ভালোই খেয়াল রাখতো, কিন্তু আমাদের জীবনে এন্টারটেনমেন্টের খুব অভাব ছিল। আমরা একা কোথাও যেতে পারতাম না, তাই বেশিরভাগ সময় বাড়িতেই থাকতাম। এই অবস্থায় ভাইয়ের বিয়ে একটা অনেক বড় সুযোগ ছিল, কিন্তু এখন মনে হচ্ছে এই সবকিছু শেষ হয়ে গেছে। সেদিন সন্ধ্যায় আমি নিজের ঘরে ব্যালকনিতে দাঁড়িয়ে এসব নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। সেই সময় আমি উপর থেকে দেখলাম আমাদের বাড়ির দরজার পাশে একটা লোক দাঁড়িয়ে, যার চোখ আমাদের দরজার দিকে ছিল। না তো সে কোথাও যাচ্ছিল, আর না কারোর সাথে কথা বলছিল। ব্যাস চুপচাপ কোমরে হাত দিয়ে দাঁড়িয়েই ছিল। আর তার থেকে কিছুটা দূরে তার গাড়িও ছিল, যেটা অনেক বড় আর দামি। না জানি সে কে, কিন্তু হয়তো দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছিল। যাই হোক, এই সময় আমি নিজেই খুব টেনশনে ছিলাম। মা নিজেও কিছু বলছিল না। তার উপরে আমাদেরকে আবার দাদার সঙ্গে এই ব্যাপারে কথাও বলতে নিষেধ করে দিয়েছিল। এই অবধি তবু ঠিক ছিল, কিন্তু এই বাড়িতে যা হচ্ছিল, মা বলেছিল সবাই নিজের নিজের কাজ নিয়ে থাক, এর বেশি প্রশ্ন করার কোনো দরকারই নেই। আমরা সব বোনেরা খুব অবাক ছিলাম। তাই আমরা সব বোনে একসাথে বসে আলোচনা করছিলাম যে আসলে হয়েছেটা কি। এক বোন বলল যে মনে হয় মায়ের মেয়ে পছন্দ হয়নি, কিন্তু সাথে নিয়ে আসতে বাধ্য হয়েছে। এই কারণে তাকে ওই ঘরে রেখেছে, ইংরেজদের মতো অত্যাচার করবে বলে। তখন অন্য এক বোন বলল, মনে হয় মেয়েটা খুব বেশি লাজুক, আর তাই কাউকে নিজের মুখ দেখাতে চায় না। আমার মাথায় এই কথাটা আসছিল যে হয়তো ভাই সেখানে আগে বিয়ে করে নিয়েছিল, তাই মা রেগে ওই মেয়েকে নিয়ে তো এসেছে। কিন্তু এখন সে নিজেই বুঝতে পারছে না যে সে কি করবে, কেননা পাড়ার লোকেরা, বন্ধু বান্ধব প্রশ্ন করবে। আমাদের আত্মীয় ছিল না, কিন্তু কিছু বন্ধু আর প্রতিবেশী ছিল, যাদের সাথে আত্মীয়তা থেকেও বেশি সম্পর্ক ছিল। তাদেরকে কি জবাব দেবে? এমনিতেও তো দাদা আমাদের থেকে অনেক দূরে শহরেই থাকতো, আর তারপরে সেখানে কাজ করতে শুরু করেছিল। কিন্তু তারপর আমাদের সমস্ত বোনকে খুব ভালোবাসতো। সে ভাইও কিছু বলছিল না, আর মা তো ওর সাথে কথা বলতেও মানা করেছিল। আর নিজেও খুব বেশি টেনশনে ছিল। আমাদের বাড়িতে ল্যান্ড ফোনে কানেকশন ছিল, কিন্তু আমি নিজের কোনো বন্ধুকে কল করার জন্য যখন ফোন করলাম, তখন ফোন লাগছিল না। আমি বললাম, এটার কি হয়েছে? এটা কি খারাপ হয়ে গেছে? মা বলল, না, আমি এর কানেকশন বন্ধ করে দিয়েছি। আমি অবাক হয়ে বললাম যে বাড়িতে ফোনের কানেকশনের দরকার, তারপরে তুমি কেন বন্ধ করে দিয়েছো? এটারও কানেকশন নতুন বউয়ের সাথে নেই তো? এই সব কিছু আমার মাই করায়নি তো, যাতে আমরা কোনো আত্মীয়র কাছে ফোন না করতে পারি? আমার মায়ের উদ্দেশ্য নিজের বৌমার উপরে টর্চার করা ছিল না তো? এই জিনিসটা বোঝা আমাদের ক্ষমতার বাইরে ছিল। হঠাৎ করে ফোনের কানেকশন কেন বন্ধ করে দেওয়া হলো? আজকাল আমার মা আমাদের বাড়ি থেকে বাইরেও যেতে দিত না। আমাদের সবার পড়াশোনা তো শেষ হয়ে গেছিল, কিন্তু আমার ছোট বোনের প্র্যাকটিক্যালে পরীক্ষা বাকি ছিল।
কিন্তু মায়ের কথা ছিল কোনো দরকার নেই পরীক্ষা দেওয়ার। বোন বলছিল যদি ও প্র্যাকটিক্যালে ফেল হয়ে যায় তাহলে সমস্ত কিছুতেই ফেল হয়ে যাবে। মায়ের কথা ছিল যে আমার এক বন্ধু আছে, তাকে বলে নম্বর ঠিক আনিয়ে নেব, কিন্তু তোর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আগে আমরা পাড়ায় যেতাম, কিন্তু এখন সেখানেও আমাদেরকে যেতে দেওয়া হয় না। নতুন বউয়ের এই বাড়িতে আসা 1 সপ্তাহ হয়ে গেছে, সেও ঘরের মধ্যে বন্দি হয়ে বসে আছে। কিন্তু তার কোনো জিনিসই নিয়েই কোনো চিন্তা ছিল না, বাইরে বেরোনোর শখও ছিল না। আর ভাইও সে ঘরের মধ্যে যেত না। এখন এতগুলো অদ্ভুত জিনিসের মধ্যে আর একটা অদ্ভুত জিনিস ছিল যে আমাদের বাড়িতে এমনিতে এইরকম খাবার তৈরি হতো, আর আমরা সমস্ত বোনেরাই ডাল ভাত খেতে খুব পছন্দ করতাম। কিন্তু আজকাল বাড়িতে মাংস রান্না হচ্ছিল, আর সেটাও শুধু নতুন বউয়ের জন্য, যেটা তার ঘরে মা নিজেই দিয়ে আসতো। হয়তো নতুন বউ ডাল ভাত একদমই খেত না। একদিক থেকে আমাদের এরকম মনে হতো যে মা নতুন বউয়ের উপরে অত্যাচার করছে, কিন্তু অন্যদিকে এটাও বুঝতে পারতাম না যে মা বৌদির এত খাবার দাবার বায়না কিভাবে পূরণ করছে। সে যা চাইতো তাকে সেটাই দিয়ে দিত। মায়ে আমাদের উপরে ভরসা ছিল না যে আমরা হয়তো ভালো রান্না করতে পারি না, এই কারণে সে নিজের নতুন বউয়ের জন্য খাবার আর নাস্তা বানাতো। আবার কখনো কখনো বাইরে থেকে অর্ডার করে খাবার আনিয়ে নিত। একদিন আমরা সব বোনেরা মায়ের কাছে গেলাম, কারণ আমরা বিরক্ত হয়ে গেছিলাম। আমরা মাকে গিয়ে বললাম, এ বাড়িতে কি হচ্ছে, তো তুমি আমাদেরকে কিছু বলছো না? এই মেয়েটা কে যে হঠাৎ করে আমাদের বাড়িতে এসে এখন অব্দি একটা ঘরের মধ্যে বন্দি হয়ে আছে? তুমি বলো এ আমাদের ভাইয়ের বউ, কিন্তু তুমি তার মুখ অব্দি আমাদেরকে দেখাও না। তুমি ভাইয়ের বিয়ে একা কিভাবে দিয়ে দিলে? আমাদের কেন বলনি? তার উপরে সেখানে গিয়ে তুমি নিজের ফোন বন্ধ করে রেখেছিলে। এবার সত্যি বলো এসব কি হচ্ছে? মা জানতো শেষ পর্যন্ত তাকে আমাদের প্রশ্নের জবাব দিতেই হবে। তাই এবার মা বলল, তোর দাদা আগে থেকেই সে মেয়েকে বিয়ে করে বসেছিল, আর আমাকে মিথ্যা বলে শুধু শুধু ডেকেছিল। মেয়েটার বাড়ির লোকেদের সাথে তার কোনো প্রবলেম চলছিল, আর এখন তারা ওকে মেরে ফেলতে চায়। কিন্তু তারা জানে না যে আমরা ওকে কোথায় নিয়ে এসেছি। এই কারণে ও বাইরে যেতে পারে না, আর কাউকে নিজের মুখও দেখাতে পারে না। কিন্তু মায়ের কথা খুব অদ্ভুত লাগলো। আমি বললাম, অন্য কাউকে মুখ না দেখানোর ব্যাপারটা না হয় বুঝতে পারলাম, কিন্তু আমাদেরকে তো মুখ দেখাতে পারে। যদি ও এত বড় সমস্যার মধ্যে থাকে তাহলে আমরা অবশ্যই ওর সাথ দেব, কেননা এখন সে আমাদের বাড়ির সদস্য। কিন্তু তুমি তো ওকে এমনভাবে লুকিয়ে রাখছো যেন আমরা ওর শত্রু। আর বাড়িতে তুমি এটা কি লাগিয়ে রেখেছো? ফোন কেটে দিয়েছো, আমাদেরকে কোথাও বাইরেও যেতে দাও না। মা বলল এইসব কারণে বাইরে যেতে দিচ্ছিলাম না। কি জানি, হয়তো বদলা নেওয়ার জন্য তারা তোদের মধ্যে কাউকে কিডন্যাপ করে নিল। এই কথাটা আমার ঠিক মনে হলো। আজকাল লোক বদলা নেওয়ার জন্য সবকিছু করতে পারে। হয়তো এই কারণে মা টেনশনে থাকতো। তাই আমি মাকে বললাম, আমাদের বৌদি, আমাদের তার সঙ্গে দেখা করতে দাও। মায়ের কথা ছিল, তোরা চিন্তা করিস না, আমি তোদের সঙ্গে অবশ্যই দেখা করাবো। কিন্তু আমার একটা কথা বোঝার চেষ্টা কর, আমার অবস্থাটা বোঝার চেষ্টা কর। আমি খুব টেনশনে আছি, আর তোদের ভাইও খুব টেনশনে আছে। ওই মেয়েটাকে খুব ভালোবাসে, কিন্তু অনেক রকম সমস্যায় ফেঁসে গেছে। আমাদেরকে এক পা এক পা করে চিন্তা ভাবনা করে আগাতে হবে, না হলে অনেক বড় সমস্যায় ফেঁসে যাব। আজকাল লোক বদলা নেওয়ার জন্য কি না করে বসে। এই কারণে শুধু এটাই ভাব যে তোদের ভাই নিজের সাথে আমাদেরকে একটা সমস্যায় ফেলে দিয়েছে, কিন্তু এই অবস্থায় ওকে একলা ছাড়িস না। মা এদিক ওদিক কথা বলে আমাদেরকে সান্ত্বনা দিয়ে দিল, আর আমরা টেনশন ফ্রি হয়ে গেলাম। কিন্তু মা নিজেই আজকাল খুব টেনশনে থাকতো। একদিন তো মাথা ঘুরে পড়েও গেল। ডক্টরকে ডাকলে সে দেখে বলল ব্লাড প্রেশার খুব হাই হয়ে গেছে, এনাকে কোনো টেনশন নিতে নিষেধ করবেন। আমি মাকে বললাম, এতটাও কি চিন্তা করো, এতে তো নিজের শরীর খারাপ করে নিচ্ছ। রাতের বেলা মা ঘুমাতে পারতো না, যখন তখন উঠে কান্না করতে থাকতো। বাড়ির অবস্থা দেখে আমরা সবাই খুব বিরক্ত হয়ে গেছি। আমাদের এরকম মনে হতো যে কেউ যেন আমাদেরকে নজরবন্দি করে রেখেছে। কোথাও যেতেও পারতাম না, কাউকে ফোনও করতে পারতাম না। এই অবস্থায় একদিন ব্যালকনিতে দাঁড়িয়ে আমি আর আমার বড় বোন চা খাচ্ছিলাম। তখন আবার আমি সেই লোকটাকে দেখলাম। সে আমাদের বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। আমি আমার দিদিকে বললাম, আমি এই লোকটাকে আগেও দেখেছি। আমার দিদির কথা ছিল যে সে প্রথমে হয়তো এমনিতে দাঁড়িয়েছিল, বা হয়তো কারো অপেক্ষা করছিল, কিন্তু আজকে কেন দাঁড়িয়ে আছে? আমি বললাম, দেখ, এর কাছে এত বড় গাড়ি আছে, কিন্তু এখানে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন চৌকিদারি করছে।
আমার দিদি বলল, ভাইকে গিয়ে বলি, এর সঙ্গে কথা বলে দেখবে। এর কি কাজ আমাদের বাড়ির সামনে যে দাঁড়িয়ে আছে? আমি বললাম, না না ভাইকে বলিস না, না হলে হয়তো ঝগড়া টগড়া বাঁধিয়ে বসবে। তার থেকে বরং দেখি যে সে কি করে। কিন্তু আমরা এটা দেখে হতবাক হয়ে গেলাম যে সে সারাদিন সেখানে দাঁড়িয়ে থাকতো, আর রাত হলে গাড়ির ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়তো, না হলে এদিক ওদিকে হাঁটাহাঁটি করতে থাকতো বা কারোর সাথে ফোনে কথা বলতে থাকতো। এসবের পরে একদিন আমি আমার বোনদেরকে বলে দিলাম যে আমার মনে হয় বৌদি একটু বেশি চালাক, সে মাকে বোকা বানাচ্ছে। আমাদের তাই মাকে বলতে হবে যে আমরা ঘরের মধ্যে যেতে চাই। যদি সে সত্যি অসুবিধায় থাকে তাহলেও আমরা বাড়ির লোক, কোনো প্রতিবেশী না যে আমরা কাউকে কিছু বলে দেব। মায়ের সঙ্গে আমরা কথা বললাম, আর মা বলল, ঠিক আছে, আমি তোদের ভাইয়ের বউয়ের সাথে তোদের দেখা করিয়ে দেব, কিন্তু তোরা তাকে কোনো উল্টোপাল্টা কথা বলতে পারবি না। এরপরে মা বড় দিদিকে বলল, আজকে রাত তুই বৌমার সঙ্গে দেখা করবি। আমি বললাম, আমরা সবাই একসাথে কেন যেতে পারবো না? তখন আমার মা বলল, আমি যেমনটা বলছি তেমনটা হবে, না হলে আমি তোদের কথাও মানব না। আমার বড় দিদি আমার কাঁধে হাত রেখে বলল, আমাকে যেতে দে, দেখে আসতে দে যে মেয়েটা কেমন। কমপক্ষে মা তো মেনে নিয়েছে। আমি খোঁজ নিচ্ছি, জিজ্ঞেস করে দেখি যে ঘটনাটা কি, দেখি দুজনের কথা মিলে কিনা। যদি বা মিথ্যা বলে থাকে তাহলে তাদের কথা একে অপরের সাথে মিলবে না। শুধু অদ্ভুত লাগছে এই জিনিসটা ভেবে যে নিজের বাড়িতেই গোয়েন্দাগিরি করতে হচ্ছে। দিদি রাতের বেলা ঘরের মধ্যে চলে গেল, আর আমি ওর অপেক্ষা করতে থাকলাম। আমার মনে হচ্ছিল যে কিছু সময় পরে ফিরে আসবে, কেননা ও তো ওখানে ঘুমাতে যায়নি, আর ভাই ওই ঘরের মধ্যেই ছিল। আমার বাকি বোনেরা ঘুমিয়ে গেছিল। আর কিছু সময় পরে আমার চোখও বন্ধ হয়ে গেল। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম ভোর 4টে বাজে, আর আমার বড় বোন ঘরের মধ্যে নেই। আমি অবাক হয়ে গেলাম যে তাহলে কি ও সেখানেই ঘুমিয়ে গেছে? সকালে যখন বাইরে বেরোলাম তখন দেখলাম ভাই কোথাও যাওয়ার জন্য বের হচ্ছে। ভাই যাওয়ার প্রায় 2 ঘন্টা পরে দিদি বাইরে এলো। ওর মুখ অদ্ভুত রকমের লাগছিল। ওর চোখ দেখে মনে হচ্ছিল যেন সারা রাত কান্না করেছে। আমি দিদিকে বললাম, কি হয়েছে, সবকিছু ঠিক আছে তো? কিন্তু ও কোনো জবাব দিচ্ছিল না। একদম ছোট বাচ্চার মতো কান্না করতে করতে ঘরের মধ্যে চলে গেল। আমি ওর পিছন পিছন গেলাম, কিন্তু ও বাথরুমে চলে গেল, আর বাথরুমের ভেতর থেকে ওর কান্নার আওয়াজ আসতে লাগলো। আমি তো হতবাক থেকে গেছিলাম যে ও তো ভাইয়ের বউয়ের সাথে দেখা করতে গেছিল। তাহলে কি সেই নতুন বউ সারা রাত ওকে দিয়ে কাজ করিয়েছে? এভাবে কান্না করে আমার দিদির অবস্থা এমন হয়ে গেছিল যে ও কিছুই বলছিল না। আমি ওকে জিজ্ঞেস করার সব রকম চেষ্টা করলাম। আমি ওকে বাবার দিব্যি দিলাম, আমার দিব্যি দিলাম, কিন্তু ও এমনভাবে চুপ রইল যেন ওর মুখে কেউ তালা লাগিয়ে দিয়েছে। পরের রাতে মা মেজ বোনকে ভিতরে পাঠিয়ে দিল। মেজ বোনও সারা রাত সে ঘরের মধ্যে থাকলো। তারপর যখন ও ফিরে এলো তখন ওর অবস্থা বড় দিদির মতোই ছিল, যেন দুজনে বোবা হয়ে গেছে। আমাদের বাড়িতে কি হচ্ছে এসব কিছু আমার জন্য একদমই নর্মাল ছিল না। আমি যে প্রশ্ন করতাম তার জবাব আমাকে কেউ দিচ্ছেই না। সবাই যেন কেমন হারিয়ে গেছে। আর এই বাড়িতে যা কিছু হচ্ছে সেটা একদমই নর্মাল না। আমি একটু বেশি ভাবতাম, এই কারণে আমার মাথায় অনেক কথাই আসছিল। তৃতীয় নম্বর আমার ছিল, আর এখন আমাকে সেই ঘরে যেতে হতো। কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে দুই দিদির সাথে কি হয়েছে। আমি ওদেরকে অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছি। ওদেরকে বলেছি যে আমাকে বলে দে ভিতরে কি হচ্ছে। আজকে মা আমাকে পাঠাবে। তোরা কি এটাই চাস যে তোদের সাথে যদি কিছু হয়ে থাকে সেটা আমার সাথেই হোক? তোদের সাথে কি এমন হয়েছে? ওই ঘরটা এই বাড়িতেই, যেখানে আমাদের ভাইও থাকে, কোনো নরক তো নয়। তখন আমার বড় দিদির মুখ থেকে বেরিয়ে গেল, নরকই। আমি অবাক হয়ে গেলাম যে দিদি এরকম কেন বলছে? আমার মা কি করেছে আমাদের সাথে? কিন্তু এটাই হয়তো একমাত্র উপায় যে আমি ভিতরে গেলে তবেই জানতে পারবো যে ভিতরে হচ্ছেটা কি। কিন্তু দুজনের অবস্থা দেখে আমার যেতে ভয়ও করছিল। সন্ধ্যাবেলা মা আমাকে বলে দিল, যা। তখন আমি বললাম, ভিতরে কি কিছু? আমি আর কিছু বলতাম তার আগে মা আমার মুখের উপরে হাত রেখে দিল, আর বলল, কোনো প্রশ্ন করলেও আমি তোকে কিছুই বলবো না। এদিকে আমি সবকিছু জানতে চাইতাম, এই কারণে চুপ হয়ে গেলাম। আমার মাথায় অনেক কিছু চলছিল, কারণ আমি এখন অবধি সমস্ত ঘটনার উপরে নজর রেখেছিলাম। আর আমি বুঝতে পারছিলাম না যে যে যা কিছু হচ্ছে সেটা খুবই খারাপই হচ্ছে। এই বাড়িতে হঠাৎ করে একটা মেয়ে এলো,
যে কাউকে নিজের মুখ অবধি দেখাচ্ছিল না। তার উপর আমার মায়ের দুশ্চিন্তাগ্রস্ত মুখ আর বারবার টেনশনে অসুস্থ হওয়া। আমার দাদা অসহায় মানুষের মতো এদিক ওদিক ঘুরছিল। আর আমার দুই দিদি, যারা সেই ঘরের মধ্যে রাত কাটিয়ে এসেছে, তাদের অবস্থা এরকম ছিল যেন তাদের সাথেও অনেক বড় কোনো অত্যাচার হয়ে গেছে। আমি ঘরের মধ্যে ঢুকলাম, কিন্তু সামনের দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলাম। আমার ভাই দরজা বন্ধ করে দিল, আর ভাইয়ের বউ সেখানে ছিল, যাকে দেখতে ভালোই সুন্দরী আর কোনো বড় পরিবারের মনে হচ্ছিল। কিন্তু এরপরে যা কিছু সেখানে হলো, সেটার আশা আমার একদমই ছিল না। এই ঘরে আর একটা লোক বসেছিল, যাকে আমি আজকের আগে কখনোই দেখিনি। সে এক সাইডে বসেছিল। কিছু সময় পরে সেখানে আর একটা লোক এলো, যার কাপড় চোপড় দেখে উকিল বলে মনে হচ্ছিল। আর তার হাতে একটা ফাইল ছিল, যে বলল বিয়ের রীতিনীতি শুরু করি। আমি হতবাক হয়ে গেলাম, আর আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। এরা আমার বিয়ে কার সাথে দিচ্ছে? আমি বললাম, আমি বিয়ে করব না। ভাই, এসব কি হচ্ছে? তুমি এখানে আছো, তারপরে এরা এসব কি করছে? যে লোকটার সাথে আমার বিয়ে দিচ্ছ, আমি তো একে চিনিও না, তাহলে বিয়ে কিভাবে করতে পারি? এসব হচ্ছেটা কি? সেই লোকটা আমার সিগনেচার নেওয়ার চেষ্টা করলো। বিয়ে কোর্ট ম্যারেজের মতো হচ্ছিল। তাছাড়াও সেই লোকটার হাতে সিঁদুর আর মঙ্গলসূত্র ছিল, যেটা জোর জবরদস্তি আমাকে পরিয়ে দিতে চাইতো। সেই লোকটা বলল, চুপচাপ বসে থাকো, না হলে তোমার ভাইকে জীবন্ত মেরে দেব, আর তোমার মাকেও। ভাই আর মায়ের জীবনের কথা ভেবে আমি সেই লোকটার কাছে গিয়ে বসে পড়লাম। কিন্তু আমি আমার এক বন্ধুকে বলে রেখেছিলাম যে আমি যদি তোকে কোনো সাহায্যের মেসেজ লিখি, তাহলে তুই তাড়াতাড়ি তোর দাদাকে নিয়ে আমাদের বাড়িতে এসে যাস। ওর দাদা পুলিশে ছিল। আমি এতটা পাগল ছিলাম না যে কোনো ব্যবস্থা না নিয়ে সেই ঘরে এসে যেতাম, কেননা এখানে আমি অনেক কিছু দেখেছি। হেল্পের মেসেজ আগেই আমি টাইপ করে রেখেছিলাম, যেটা আমি সেন্ড করে দিলাম। কিছু সময় পরেই যখন পুলিশের গাড়ির আওয়াজ এলো, তখন সেই লোকগুলো হতবাক হয়ে গেল, আর পুলিশ ভিতরে এসে গেল। তারা এসে আমাকে জিজ্ঞেস করলো কি প্রবলেম হয়েছে। আমি বললাম যে এই দুজন এখানে জোরজবরদস্তি আমার বিয়ে দিচ্ছে, আর আমাদের এই বাড়িতে বন্দি করে রেখেছে। যেহেতু আমি এইসব কিছু করে নিয়েছি, তাই আমি খুশি ছিলাম যে আমিও খুব ভালো কাজ করেছি। আমার দুই দিদির সাথে যদিও এটাই হয়েছিল, কিন্তু আমি এটা নিজের সাথে কিভাবে হতে দিতে পারি? আমি বললাম, বাইরেও একটা লোক দাঁড়িয়ে আছে, যে আমাদের বাড়ির দিকে নজর রাখে আর আমাদেরকে নজরবন্দি করে রেখেছে। আমি এসবই বলছিলাম, তখন আমার ভাইয়ের চেহারা হঠাৎ করে বদলে গেল। ও কিছুটা নার্ভাস হয়ে গেল। আমার মাও অস্বস্তিতে ছিল। সে আমাকে বলল যে এটা তুই কি করে দিয়েছিস? এখন আমাদের সাথে খুব খারাপ হবে। সেই মেয়েটা যে আমার ভাইয়ের বউ হয়ে বসে আছে, সে আর সেই লোক দুজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলো। এতে তারা যা বলল, সেটা শুনে পুলিশ তাদেরকে হাত অব্দি লাগালো না, কেননা তারা অনেক ধনী এক লোকের সন্তান, আর তার লোক ছিল। এখন আমার মা ছিল, যে সবকিছু বলতে পারত, কেননা সে সবকিছু জানতো। আর সে এই মহিলাকে বাড়িতে নিয়ে এসেছিল। আমার মায়ের বক্তব্য ছিল আমি অনেক বড় এক পরিবারে বউ ছিলাম, কিন্তু আমার দোষ এটাই ছিল যে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, আর আমি শুধু মেয়ের জন্ম দিয়েছিলাম। যখন আমার 5 নম্বর মেয়ে জন্ম হলো, তখন এই লোকেরা আমার বাড়ি থেকে বের করে দেয়। আর না শুধু এটুকুই, বরং তারা আমাকে আর আমার মেয়েদেরকে মেরে ফেলতেও চাইতো। 2 মেয়ে আমার কাছেই ছিল, আর 3 মেয়েকে আমি বাড়ি থেকে পালিয়ে যেতে বলেছিলাম। তার মানে যে স্বপ্ন আমি প্রত্যেক রাতে দেখতাম, সেটা স্বপ্নই ছিল না, সেটা আমার ছোটবেলার একটা স্মৃতি, যখন আমি আমার বোনদেরকে জীবনে বাঁচানোর জন্য ওদের নিয়ে পালিয়েছিলাম। কেননা মাঝরাতে আমাদের উপরে হামলা হয়েছিল। সেই হামলায় আমার আসল বাবা এই দুনিয়া থেকে চলে যায়। আর যে গাড়ির লোকটার সাথে আমাদের ধাক্কা লেগেছিল, সেই লোকটাকে আমি নিজের বাবা ভেবে এসেছিলাম। সেই লোকটা আমাদেরকে বাড়িতে নিয়ে আসে, সে আমাদেরকে বাঁচায়, আর আমার মাকে বিয়ে করে। আর আমাদের ভাই তার এই সংসার থেকেই হয়েছিল, কিন্তু সে খুব অসুস্থ মানুষ ছিল। এরপরে সে নিজে এই দুনিয়া থেকে চলে যায়, আর তার সমস্ত সম্পত্তি আমাদের হয়ে যায়। কিন্তু আমার ভাইকে টার্গেট করা হয়, আর আমাদের শত্রুর মেয়ে আমার ভাইয়ের সাথে ভালোবাসার নাটক সাজায়, আর বিয়ে করে আমাদের বাড়িতে এসে যায়। তারপরে সে নিজের আত্মীয় স্বজনের সাথে মিলে আমাদের সবাইকে এই বাড়িতে নজরবন্দি করে দেয়। সেই যে লোকটা বাইরে দাঁড়িয়ে থাকে, সেই মেয়েটা দাদা। আর এরা নিজের বদলা নেওয়ার জন্য আমাদের সবার বিয়ে নিজেদের বাড়ির চাকরের সাথে করাতে চাইতো। যাদের সাথে আমাদের বিয়ে হচ্ছিল, তারা কখনোই আমাদেরকে খুশিতে রাখতো না, বরং আমাদেরকে অপমান করত, অত্যাচার করত। কারণ আমার মায়ের শাশুড়ির কথা ছিল
যে এরা আমার ছেলেকে ফুসলিয়ে নিজের সাথে নিয়ে যায় আর তারপরে ওকে দুনিয়া থেকে উপরে পাঠিয়ে দেয়। তাই আমি একে কখনো শান্তিতে থাকতে দেব না। আমরা সেই লোকদের নজরে তখন আসি যখন আমরা যুবতী হই। এখন আবারও এরা আমাদের থেকে বদলা নেওয়ার জন্য আমাদেরকে সেই বাড়িতে নিয়ে যেতে চাইতো, যেটা একটা নরক ছিল। যদি আমরা সেখানে চলে যেতাম তাহলে এরা আমাদের উপরে অত্যাচার করত। আমার দুই দিদিও এই ঘরে এলো। ওদের সাথে জোর জবরদস্তি বিয়ে হয়েছিল। সমস্ত কিছু জানা হয়ে গেলে একজন উকিলকে ডেকে নিয়ে আসা হয়। সমস্ত কিছু শুনে সে বলল, জোর করে বিয়ে হয়েছে যখন, তখন আমরা খুব সহজে আপনার বোনের ডিভোর্স করিয়ে দিতে পারবো। তারপরেও পুলিশ যখন সেই ছেলেদের উপরে চাপ দিল, তখন তারা আমার বোনদের ডিভোর্স দিয়ে দেয়, সেই সম্পর্ক থেকে স্বাধীন করে দিল। এরপর আমার ভাইও সেই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিল। তারা খুব পাওয়ারফুল লোক, তাই পুলিশ ওদের বিরুদ্ধে খুব বেশি কিছু করতে পারতো না। কিন্তু আমাদের কপাল ভালো যে আমার বন্ধু দাদা আমাদের পাশে ছিল। এটা এত বছরের পুরনো ঘৃণা কিন্তু এখন অবধি শেষ হয়নি। সেই লোকগুলো আর মেয়েটা আমাদেরকে রাগী চোখে দেখছিল, যেন আমাদের উপরে আর বদলা অবশ্যই নেবে। কিন্তু পুলিশ তাদেরকে এখান থেকে নিয়ে গেল আর আমাদেরকে এই বুদ্ধি দিল যে আমরা যেন এখান থেকে সমস্ত কিছু বেচে দূরে কোথাও চলে যাই। কেননা এই ধরনের লোকেদের অনেক চেনা পরিচয় থাকে। আর কখনো কখনো এরকম হয় যে এই লোকেদের নিজেদের উদ্দেশ্য সফল হয়ে যায়। তোমাদের সবার কপাল ভালো, তাই তো সময় থাকতেই বেঁচে গেছো। কিন্তু এদের হাত অনেক বড়, তাই তোমরা এই বাড়ি বিক্রি করে এখান থেকে অন্য কোথাও চলে যাও। আমরা সেরকমই করলাম। আমরা বাড়ি বেচে দিলাম আর অন্য শহরে শিফট হয়ে গেলাম। অদ্ভুত কথা এটাই যে এখনো সবসময় ভয় লেগেই থাকে, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। এখন কয়েক বছর কেটে গেছে আর আমার দুই দিদি বিয়ে হয়ে গেছে। সবকিছু একদম নর্মাল হয়ে গেছে। আমার মা একটা নতুন রাস্তা খুঁজে নিয়েছে। আমার মা এমন ছেলের সাথে আমার দিদির বিয়ে দিয়েছে, যারা বিয়ে করে ওদেরকে বাইরের দেশে নিয়ে যাবে। আমার মা বললেন যে আমি আমার মেয়েদের সম্বন্ধ এমন জায়গাতেই দেব, যেখান থেকে ছেলে বিয়ে করে নিজের সাথে বাইরের দেশে নিয়ে যাবে। শুধু এইভাবেই আমার মনে শান্তি আসবে, কেননা এরা সেখানে সেফ থাকবে। আমারও বিয়ে হতে যাচ্ছে আর আমার সম্বন্ধ যে বাড়ি থেকে এসেছে, সে ছেলে দুবাইয়ে থাকে। সে বলেছে যে বিয়ে 2 সপ্তাহ পরে সে আমাকে নিজের সাথে করে নিয়ে যাবে। না জানি কতদিন আমাদেরকে এই ঘৃণা থেকে পালিয়ে বেড়াতে হবে, কিন্তু ভগবানকে ধন্যবাদ যে আমরা এখন অবধি একদমই ঠিক আছি। আর ভগবান চাইলেও ভবিষ্যতেও ঠিক থাকবো। শেষে শুধু এটাই বলতে চাই যে যেরকম কখনো কখনো কারো প্রচন্ড ভালোবাসা দেখে আমরা হতবাক হয়ে যাই যে কাউকে এত ভালো কিভাবে বাঁচতে পারে, সেরকম ভাবে কখনো কখনো ঘৃণাও আমাদেরকে অবাক করে দেয় যে কেউ কাউকে এতটা ঘৃণাও কিভাবে করতে পারে। আমি আমার ঠাকুমাকে কখনো দেখিনি, কিন্তু আমার বিশ্বাস সে ভালো মহিলা না, যে আমাদেরকে শান্তিতে থাকতেও দিতে চায় না। আমার মায়ের সাথে এত খারাপ করেও তার মনে শান্তি আসেনি। এখন সে আমাদের ভাই বোনের জীবনে বরবাদ করতে চায়। সে লোকেরা আমাদের থেকে পাওয়ারফুল, এই কারণে আমাদেরকে তাদের থেকে পালিয়ে বেড়াতে হয়। কিন্তু আমাদের শক্তি এটাই যে আমরা তাদের মতো খারাপ মানুষ নই। ধন্যবাদ বন্ধুরা।